ভেজা চুলে মাত্র গোসল শেষ করে বের হয়েছে পাশের বাড়ির মিতু। আমি জানালার গ্রিল ধরে তাকিয়ে আছি তার দিকে। ভেজা কাপড়ে মেয়েদের এত সুন্দর লাগে জানা ছিল না। তার উপরে আবার নতুন যৌবন। চুলের পানিতে পুরো ভিজে যাওয়া কাপড় মিতুর শরীরে লেপ্টে লেগে আছে। এই অবস্থাতে যে কেউ মিতুর দিকে তাকালে নির্ঘাত প্রেমে পড়ে যেত। হঠাৎ মিতুর চোখ আমার দিকে পড়ে গেল। একটা কাপড় টেনে তার শরীর ঢাকার চেষ্টা করছে। আমি তার দিকে তাকিয়ে আছি দেখে মিতু অনেকটা লজ্জা পেল। তার নিচের দিকে তাকিয়ে আছে মিতু। লজ্জায় লাল হয়ে যাওয়া লজ্জাবতী মিতুকে অসম্ভব সুন্দর লাগছিল। আমার দিকে তাকিয়ে টোলপোড়া গালে ঠোঁট বাঁকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে রুমে চলে গেল মিতু। আমি শুভ্র ইসলাম, আর মিতু হলো আমার ক্লাসমেট। আমার জীবনে বাল্যকালের প্রথম বন্ধু মিতু। আজ আমার আর মিতুর এসএসসি রেজাল্ট দিবে, তাই খুব টেনশনে জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম। কিন্তু এইভাবে মিতুকে দেখতে পাবো ভাবতে পারিনি। নিজেকে খুব লজ্জা লাগছে। খুব ছোটবেলা থেকেই ভালোবাসি মিতুকে। আজও মিতুকে বলতে পারিনি ভালোবাসার কথা। মিতু আমাকে ভালোবাসে কিনা জানি না। মিতু বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর আমি তাদের তুলনায় অনেক গরিব। মিতুর বাবা ও ভাইয়ের অনেক অহংকার, কিন্তু মিতুর মাঝে তেমন কোনো অহংকার আমি দেখতে পাইনি। এখনও জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, আর সেই ছোটবেলার পুরনো দিনের কথা মনে করে হাসছি। ভাবতেই অবাক লাগে কিভাবে যে কেটে গেল সেই সব দিন। কেউ একজন আমাকে চিমটি কাটায় বাস্তবে ফিরে এলাম। তাকিয়ে দেখি মিতু। তখন জানালা দিয়ে কি দেখছিলে রে ওইভাবে? ওই যে একটা লজ্জাবতী পেতনিকে দেখছিলাম। কি বললি? আমি কি পেতনির মতো দেখতে? আরে না, তুই পেতনির মতো হতে যাবি কেন? তুই তো কিংকং মুভির নায়িকানের মতো দেখতে। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। এমনিতে রেজাল্টের টেনশনে খুব ভয় হচ্ছে। মিতু আমার দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে চলে গেল। আর আমি বিছানায় বসে বসে রেজাল্টের টেনশন করছি। তার থেকে বেশি টেনশন করছি মিতুকে নিয়ে। রেজাল্টের টেনশনে মেয়েটা তো পুরাই শেষ। 2 ঘন্টা পর মিতু একটা মিষ্টির প্যাকেট নিয়ে আমার রুমে ঢুকলো। নে ধর, মিষ্টি খা বলেই মিতু 3-4টা মিষ্টি আমার মুখে ঢুকিয়ে দিল। মুখ ভর্তি মিষ্টির জন্য না পারছি খেতে, না পারছি কিছু বলতে। আর এদিকে মিতু হেসেই যাচ্ছে মনে মনে। এরকম হাসি খুশিতেই তোকে সারা জীবন দেখতে চাই। সবগুলো মিষ্টি খাবি, না হলে মুখে আরও ঢুকিয়ে দেব। কষ্ট করে সব মিষ্টি খেলাম। আরে, কিসের মিষ্টি আগে বলবি তো? আমি পরীক্ষায় পাশ করেছি। সত্যি? হুম। আর তুই আমার থেকে বেশি পেয়েছিস। এ বলে খুব শক্ত করে মিতু আমাকে জড়িয়ে ধরল। আমি কি করব ভেবে পাচ্ছি না। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ওই পাগল, তুই কাঁদছিস কেন রে? কেন কাঁদছি তুই সেটা বুঝবি না? বুঝিয়ে দে না, তাহলেই বুঝে যাব। সময় হলে ঠিকই বুঝবি। আচ্ছা যা, রেডি হয়ে নে। আমিও রেডি হতে যাচ্ছি। আজ দুজন মিলে ঘুরতে যাব। দুজনেই রেডি হতে চলে গেলাম। আমি একটা নীল পাঞ্জাবি পরে বাম হাতে ঘড়ি পরছি। ঠিক এ সময়ে মিতু আমার রুমে ঢুকলো। মিতুর দিকে তাকিয়ে আমি বোকা বনে চলে গেলাম। আমার দেখা জীবনের প্রথম আজকে মিতু শাড়ি পরেছে, তাও আবার নীল শাড়ি। চোখে কাজল, ঠোঁটে হালকা করে লিপস্টিক, 2 হাত ভর্তি নীল চুড়ি। একদম পরীর মতো লাগছে। মিতু আমাকে চিমটি কাটায় বাস্তবে ফিরে এলাম। কি রে, কি হলো তোর? কই, কিছু না তো। তাহলে এখন ঘুরতে যাবি না, দাঁড়িয়ে থাকবি? হুম, চল। রিক্সা করে আমি আর মিতু একটা নদীর পাড়ে এসে বসলাম। সেখানে বসে আড্ডা দিচ্ছি। আর এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। মনের ভেতর এক অজানা অনুভূতি তৈরি হচ্ছে মিতুকে নিয়ে। খুব ইচ্ছে করছে এই বৃষ্টিতে মিতুর হাত ধরে কিছুটা পথ হাঁটার। মিতুর কথায় ভাবনার ছেদ ঘটল। চল বাসায় চলে যাই, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। হুম, চল। কয়েকদিন পর মিতু আর আমি দুজনে একই কলেজে ভর্তি হলাম। একসাথে কলেজ যাওয়া আসা, কোচিংয়ে যাওয়া। মিতুর কোনো কিছু সমস্যা হলে আমার কাছে এসে বুঝিয়ে নিত। এভাবে ভালোই চলছে আমাদের দিন। কিন্তু হঠাৎ করে মিতু কেন জানি বদলে যাচ্ছে। ঠিকমতো কথা বলে না, কিছু বলে এড়িয়ে যায়, একা একা কলেজ চলে যায়। না, এভাবে চলতে থাকলে মিতুকে আমার জীবন থেকে হারিয়ে ফেলব। যত দ্রুত সম্ভব মিতুকে আমার ভালোবাসার কথা বলতে হবে। তাই আজকে একটু তাড়াতাড়ি করে কলেজে চলে এলাম। কলেজে এসে রনি, মেহেদি, সাগর, অমিত, মহসিন, ইমরান আরও কিছু বন্ধুদের সাথে দেখা। কী রে, তুই আজকে এত তাড়াতাড়ি কলেজে এলি যে? একটু কাজ আছে, তাই এলাম। পাশ থেকে অমিত বলে উঠল,
কিরে মামা, কিসের কাজ? নিশ্চয়ই মেয়ে পটানোর ধান্দা। সবাই একসাথে হেসে উঠল। আমি তাদেরকে থামিয়ে দিয়ে মিতুর ব্যাপারে সবকিছু খুলে বললাম। আর মিতুর কথা বলতেই সবাই কেমনভাবে যেন আমার দিকে তাকালো। মেহেদি এসে আমার হাত ধরে কলেজের পেছনে নিয়ে যাচ্ছে, আর সবাই আমার পেছন পেছন যাচ্ছে। কিরে, ওদিকে কেন নিয়ে যাচ্ছিস? আগে চল, গেলেই বুঝতে পারবি। কলেজের পেছনে গিয়ে খুব বড় একটা ধাক্কা খেলাম, যেন আকাশটাই ভেঙে পড়েছে আমার মাথার ওপর। মিতু অন্য একটা ছেলের কাঁধে মাথা দিয়ে বসে কি যেন করছে। আমাকে দেখে মিতু দাঁড়িয়ে গেল। মিতুকে অন্য ছেলের সাথে দেখে মেজাজটা একটু বিগড়ে গেল। তাই ছেলেটার কাছে গিয়ে ছেলেটার দুই গালে কষে দুইটা চড় মারলাম। আর মিতু এসে আমার কলার ধরে একটা চড় মেরে বলল, তুই কি মারলি কোন সাহসে? আমার সাহসে মেরেছি। তোকে কোনো ছেলের সাথে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ আমি তোকে ভালোবাসি রে। তোকে বিয়ে করতে চাই রে মিতু। তোকে আমার বউ বানানোর স্বপ্ন দেখে আসি সেই ছোটবেলা থেকে। ভালোবাসিস আমাকে? বিয়ে করবি আমাকে? ভালোবাসার কি যোগ্যতা আছে তোর? ভালোবাসতে কোনো যোগ্যতা লাগে না। ওকে চিনিস? ও হলো এই এলাকার বড় শিল্পপতির ছেলে, তাই আমি ওকে ভালোবাসি। আর তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস না, হাত পুড়ে যাবে। আর হ্যাঁ, ভালোবেসে বিয়ে করে কি দিতে পারবি আমাকে? একটা লাল বেনারসি কেনার টাকা তো তোর নাই, আবার আসছোস আমাকে বিয়ে করতে? আমার বন্ধুদের সামনে মিতু আমাকে এভাবে অপমান করবে ভাবতেই পারিনি। চুপচাপ দাঁড়িয়ে আছি, কিছু বলার মতো ভাষা নেই। ঠিক এ সময় মিতু বলল, অযোগ্য ছেলে, নিজের কোনো যোগ্যতা নেই, আবার আসছে ভালোবাসতে। একটা বিয়ের লাল বেনারসি শাড়ি কেনার মরদ নাই, সে নাকি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে। মিতু ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে, আর আমি তাকিয়ে আছি তার চলে যাওয়ার দিকে। চোখ দিয়ে নীরবে কিছু জল গড়িয়ে পড়ছে। তবে এটা অযোগ্যতার জল, যোগ্যতার জল নয়। এটা ভালোবাসার মানুষ নিজের চোখের সামনে দিয়ে অন্যের হাত ধরে যাওয়ার কষ্ট। ভাগ্যের উপর দোষ দেওয়ার কি হবে, যেখানে মিতুকে ভালোবাসার যোগ্যতাই আমার নেই। মেহেদি এসে আমার ঘাড়ে হাত রেখে বলল, টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই তোর পাশে। সব বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে, তবে কেউ মিতুকে ভুলে যেতে বলেনি। বলেছে আমার অযোগ্যকে যোগ্যতায় পরিণত করতে, একটা লাল বেনারসির পরিবর্তে কোটি টাকা দিয়ে 10,000টা বেনারসি কেনার টাকা উপার্জন করতে। যেন একসময় আমি না মিতু আমার পিছনে ঘুরে। কিছুই না বলে সবাইকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলাম। কেন জানি না মনে হচ্ছে ভালোবাসার দিক দিয়ে মা বাবার পরে বন্ধুর স্থান। সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে কিছুই ভালো লাগছিল না, তাই জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখতে পেলাম মিতু ফোনে কার সাথে যেন কথা বলছে। অনেক হাসি খুশি লাগছে মিতুকে। ভেতর থেকে আমার কলিজাটা পড়ে যাচ্ছে। মিতু আমার দিকে খুব রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে আবারও ফোনের ওপাশের ছেলেটার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। এভাবে প্রায় 3 ঘন্টা মিতু ছেলেটার সাথে কথা বলল। এই 3 ঘন্টা আমার কিভাবে যে কেটেছে বলতে পারবো না। তবে আমার জীবনের সবথেকে কষ্টের সময় এই 3 ঘন্টায় দাবিদার হয়ে গেল। মিতু কথা বলা শেষ করে আমার দিকে একবার তাকিয়ে তার রুমে চলে গেল। মিতুর এভাবে আমার দিকে তাকানোর রহস্যটা জানতে পারিনি, বুঝতে পারিনি মিতুর চোখের ভাষা। কিছুক্ষণ পর আম্মু ডাকছে, শুভ্র, এই শুভ্র, কি হলো? এত চেঁচামেচি করছো কেন? তাড়াতাড়ি খেতে আয়। আমি খাবো না, আমার খিদে পায়নি। রুমের দরজা লাগিয়ে না খেয়ে শুয়ে পড়লাম। আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে ভাবতে পারিনি। মিতুর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙল এক অদ্ভুত স্বপ্নে। মিতু আর আমি জ্যোৎস্না রাতে নদীর ধারে বসে গল্প করছি। ঠিক এ সময়ে কেউ একজন মিতুকে টানতে টানতে অন্ধকারে নিয়ে যাচ্ছে। মিতু চিৎকার করে বলছে, প্লিজ শুভ্র, আমাকে বাঁচাও। আর লোকটা মিতুকে টানতে টানতে হারিয়ে গেল অন্ধকারের সাথে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। ফোনের দিকে তাকিয়ে দেখি সব বন্ধুরা অনেকবার করে কল করেছে। তাই তাড়াতাড়ি করে হালকা নাস্তা খেয়ে কলেজে চলে এলাম। কলেজে এসে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। মনটা ভালো করার জন্য তাদের সাথে আড্ডা দিতে গেলাম, কিন্তু তবুও মনটা ভালো হচ্ছে না। তাই সবাইকে রেখে বসার জন্য শহীদ মিনারের সিঁড়িতে এলাম। এখানে এসে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। মিতু আর সেই ছেলেটা এখানে বসে আছে।
মিতু ছেলেটার গাল ধরে টানছে আর হাসে। আমি ওদের কাছে গিয়ে মিতুকে বললাম, মিতু, তুই এভাবে আমার জীবন থেকে সরে যাচ্ছিস কেন? আর আমার ভালোবাসাটা একটু বোঝার চেষ্টা কর। আমি তো তোকে মন থেকে ভালোবাসি। সেই ছোটবেলা থেকে তোকে বউ করার স্বপ্ন দেখি। আমার কথা একটু মনোযোগ দিয়ে শোন। তুই তোর লেভেলের একজনকে বেছে নে। আমার কথা ভুলে যা, কারণ তুই আমার লেভেলের না। প্লিজ মিতু, তুই এভাবে বলিস না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই বাঁচবি না মরবি সেটা তোর ব্যাপার। তোর মতো ফকিরের বাচ্চার আমার সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা নেই। দূর হয় এখান থেকে। আমার বাবাকে ফকির বলায় মিতুকে একটা চড় মেরে বললাম, চলে যাচ্ছি, আসবো না আর তোর সামনে। শুধু একটা কথা মনে রাখিস, হব একদিন আমিও খুব বড়। তুই থাকবি না যোগ্য আমার। দিব বউকে কোটি টাকার বেনারসি আর সোনার অলংকার। এ বলে শেষবারের মতো মিতুকে একবার দেখে সেখান থেকে চলে এলাম। পকেটে কিছু টাকা ছিল, সেটা দিয়ে মদ কিনে খেয়ে নিলাম। জীবনে প্রথম মদ খেয়েছি। ভাল লাগছে না, মাথাটা ঘুরছে, তাই বাসায় যাচ্ছি। এলোমেলোভাবে রাস্তায় হাঁটছি, মাথাটা কিছুই কাজ করতেছে না। মাতাল হয়ে বকছি, এই মিতু, জেনে রাখিস, একদিন আমিও তোর থেকে অনেক বড় হব। আর সেদিন তুই থাকবি আমার অযোগ্য। আজ তুই আমাকে ফিরিয়ে দিলি, সেদিন আমি তোকে ফিরিয়ে দেব। একদিন তুই কাঁদবি, খুব কাঁদবি। একটু ভালোবাসা পাওয়ার জন্য অনেক কাঁদবি। কিন্তু সেদিন আর কেঁদে কোনো লাভ হবে না, কারণ ঠিক তোর মতো করে আমিও সেদিন বদলে যাব। মনটা নীরবে হু হু করে কেঁদে উঠল। হয়তো এই কান্না কখনো কেউ শুনতে পাবে না। বাসায় ঢুকে প্রথমে আব্বুর সাথে দেখা। আব্বুর সামনে দাঁড়াতেই আব্বু আমার মুখ থেকে মদের গন্ধ পেয়ে জিজ্ঞেস করলো, শুভ্র, তুই মদ খেয়ে এসেছিস? হ্যাঁ, মদ খেয়েছি, আরও খাবো। তোমরা আমাকে মদ এনে দাও। ছি শুভ্র, ছি। তোর মতো খারাপ ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেই খারাপ লাগছে। এ বলে আব্বু আমাকে মারতে শুরু করলো, কিন্তু একবারও জিজ্ঞেস করলো না কেন আমি মদ খেয়েছি। জানতে চাইল মদ খাওয়ার রহস্য। আম্মু দূর থেকে দাঁড়িয়ে দেখছে, ভয়ে আটকাতে আসেনি। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, অনেক জায়গায় ফেটে রক্ত বের হচ্ছে, তবুও আমাকে মেরেই যাচ্ছে। মারতে মারতে আব্বু একসময় নিজেই হাঁপিয়ে গেল। এবার মারা বাদ দিয়ে বলতে শুরু করলো, বের হয়ে যা বাড়ি থেকে। তোর মতো কুলঙ্কার ছেলের আমার বাড়িতে থাকার যোগ্যতা নেই। দূর হয় এখান থেকে, আমার সামনে থেকে আর কোনোদিন আসিস না। তোর মতো ছেলের মুখটা দেখাও পাপ। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ কাঁদলাম। কেন জানি চোখ দিয়েও আর পানি বের হচ্ছে না। চোখের পানিও হয়তো শুকিয়ে গেছে। না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। খুব শক্ত হতে হবে নিজেকে। ভেবে নিলাম আজকে রাতে বাড়ি ছেড়ে চলে যাব, যেদিকে দু চোখ যায়। জামাকাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখলাম। পকেটে হাত দিয়ে দেখি 1 টাকাও নেই। তাই দরজা খুলে মায়ের রুমে গিয়ে মায়ের কিছু টাকা চুরি করলাম। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। রাতের আধারে বাসা থেকে বেরিয়ে পড়লাম, ঘাড়ে ব্যাগ আর পকেটে কিছু টাকা নিয়ে। সাথের বন্ধুদের কিছু জানায়নি, জানলে ওরা মন খারাপ করবে। কেউ যেতে দিত না, তাই কাউকে কিছু না বলেই চলে যাচ্ছি। আমার চলে যাওয়ার খবরে হয়তো সব থেকে বেশি খুশি হবে মিতু। বাস স্ট্যান্ডে গিয়ে সিলেটের একটা টিকিট কাটলাম। পকেটে হাত দিয়ে দেখি আর মাত্র 310 টাকা আছে। মাত্র এই 310 টাকা দিয়ে কী হবে জানি না। বাসের হেল্পার হুঙ্কার দিল, সবাই তাড়াতাড়ি বাসে উঠুন, বাস এখনই ছেড়ে দেবে। বাসে উঠে পেছনের সিটে বসলাম। প্যান্টের এক প্যাকেটে রাখলাম 10 টাকা, আরেক পকেটে রাখলাম 300 টাকা। বাস চলছে তার নিজ গতিতে, শুধু চলছে না আমার জীবন। পাশের সিটে একজন বৃদ্ধ লোক বসেছে, খুক খুক করে কাশছেন তিনি। পেছনের সিটে একজন মধ্যবয়স্ক লোক উঠেছে। লোকটাকে তেমন সুবিধার মনে হচ্ছে না। মৃত্যুর কথা ভাবতে ভাবতে কখন যে বাসে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙল হেল্পারের চিল্লাচিল্লিতে, নামুন, সবাই এক এক করে নামুন, সিলেট পৌঁছে গেছি। বাস থেকে নামলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল 5টা বেজে গেছে। খুব খিদে পেয়েছে, তাই একটা দোকানে গেলাম কিছু খাওয়ার জন্য। পকেটে হাত দিয়ে দেখলাম পকেট ছিঁড়া, হয়তো ঘুমের ঘোরে টাকা চুরি হয়ে গেছে। আরেক পকেটে হাত দিয়ে দেখি আলাদা করে রাখা 10 টাকা আছে। আলাদা করে না রাখলে হয়তো বা এটাও থাকতো না। তাই আর কিছু খেলাম না। না খেয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, মানুষ দেখে কখনো চেনা যায় না কে ভালো কে খারাপ। হাঁটছি যত দূর হাঁটা যায়। কিছুক্ষণ পরে চারিদিক সন্ধ্যা হয়ে এলো। লাল নীল
সবুজ বাতিতে রাস্তাটা অনেক সুন্দর লাগছে। নিজের ফোনটাও আনেনি, বাসায় রেখেই চলে এসেছি। পকেটে থাকা 10 টাকা দিয়ে একটা সিগারেট কিনে ধরালাম। সিগারেট টানছি। এভাবে অনেকক্ষণ টানার পর সিগারেটটা শেষের দিকে চলে এসেছে, তাই শেষ টান দিয়ে সিগারেটটা ফেলে দিলাম। রাতের আধারে ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, কোথায় যাব এখন জানি না। না আছে কোনো নির্দিষ্ট জায়গা, না আছে চেনা পরিচিত কেউ। এদিকে ক্ষুধায় পেটটা ভালোই নাড়াচাড়া দিচ্ছে, তবুও খুব কষ্ট করে হাঁটছি। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল। কিছুটা দৌড়ে ছিটকে গিয়ে পড়লাম। মাথায় খুব আঘাত পেয়েছি, মাথা ফেটে রক্ত পড়ছে। চারিদিক ঘন কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। চোখ দুটো বন্ধ হয়ে গেল। তারপর আর কিছুই মনে নেই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বাজে। ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। শরীরটা খুব ব্যথা করছে। মাথায় ব্যান্ডেজ করা। লক্ষ্য করে দেখলাম আমাকে স্যালাইন দেওয়া হয়েছে, তাই আর নড়াচড়া করলাম না। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আমার পাশে রাখা একটি চেয়ারে বসতে বসতে বলল, এখন কেমন লাগছে বাবা? জি, একটু ভালো লাগছে। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি শিল্পপতি মোহাম্মদ ইমরান খান। তুমি আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলে। আমাকে তুমি আঙ্কেল বলেই ডাকতে পারো। ইমরান খান নামটা শুনে একটু অবাক হলাম, কারণ ইনি অনেক বড় শিল্পপতি। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। বাবা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শুভ্র ইসলাম। আচ্ছা শুভ্র, তোমার বাসা কোথায়? তোমার বাবার নাম কি? তোমার বাবা কি করে? আসলে আঙ্কেল, আমার বাবা মা কেউ নেই, থাকার মতো কোনো জায়গাও নেই আমার। আঙ্কেল, আপনি তো অনেক বড় শিল্পপতি, আপনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দিবেন প্লিজ। এর মধ্যে ডাক্তার প্রবেশ করলো। রোগীর সাথে এখন বেশি কথা বলা যাবে না, না হলে রোগীর মাথায় খুব বড় সমস্যা হতে পারে। আর রোগীর 1 মাস রেস্টের খুব প্রয়োজন। ঠিক আছে, এ নিয়ে কোনো সমস্যা হবে না। ডাক্তার আমাকে পরীক্ষা করে দেখে কিছু ঔষধ লিখে দিল। এই নিন স্যার, এগুলো ওষুধ, ঠিক করে খাওয়াবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর আপনি এখন রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন। ওকে ডক্টর, ধন্যবাদ। আঙ্কেল, একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন? আচ্ছা বলো, কি বলবে? আঙ্কেল, আমার ব্যাগটা কোথায়? তোমার ব্যাগটা আমার গাড়িতে আছে। আর আঙ্কেল, যদি আপনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দিতেন তাহলে খুব ভালো হতো। আগে তুমি রেস্ট নাও, পুরোপুরিভাবে সুস্থ হও, এখানে নিজেকে মানিয়ে নাও, তারপর দেখা যাবে। এ নিয়ে তুমি কোনো টেনশন করিও না। ঠিক আছে আঙ্কেল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমার জানা নেই। আরে, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি তো আমার ছেলের মতোই। আঙ্কেলের গাড়িতে করে আঙ্কেলের বাসায় এলাম। অনেক বড় বাড়ি। বাড়িটা দেখে অনেক মুগ্ধ হলাম। আঙ্কেলকে অনুকরণ করে বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে ঢুকে আরও বেশি মুগ্ধ হলাম। খুব সুন্দর করে সাজানো খুব বাড়িটা। আঙ্কেল কাজের মহিলাকে দিয়ে শায়লা বেগম মানে আন্টিকে ডাকতে পাঠালেন। কিছুক্ষণ পরে আন্টি এলো। আন্টিকে সালাম দিলাম। এখন কেমন লাগছে বাবা? জি আন্টি, খুব ভালো লাগছে। তোমার আঙ্কেল আমাকে আগে থেকেই তোমার ব্যাপারে সব কিছু জানিয়েছে, আর তোমার এখন অনেক রেস্টের প্রয়োজন। আন্টি কাজের মহিলাকে ডেকে আমাকে একটা রুমে নিয়ে যেতে বলল। আমি মহিলাটিকে অনুসরণ করে রুমে গেলাম। তার কাছ থেকে জানতে পারলাম আঙ্কেলের কোনো ছেলে নেই, শুধু একটা মেয়ে আছে। রুমে বসে আছি। কাজের মহিলাটি এসে আমাকে নাস্তা দিয়ে গেল। আমি নাস্তা খেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আঙ্কেল এলো আমার রুমে। আমি উঠতে যাব, তখনই আঙ্কেল বলল, থাক বাবা, উঠতে হবে না। আঙ্কেল একটা ফোন আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ধরো, এটা তোমার জন্য। এখানে একটা সিম, আমার আর তোমার আন্টির নাম্বার এখানে সেভ করা, কোনো দরকার হলে ফোন দিও। ঠিক আছে আঙ্কেল। আমাকে ফোনটা দিয়ে আঙ্কেল চলে গেল। রুমে একা একা বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই কষ্ট করে ছাদে উঠলাম। ছাদে উঠে একটা দোলনায় বসে আছি। মাথাটা খুব ব্যথা করছে। পেছন থেকে মেয়েলি কণ্ঠে একজন বলে উঠল, এই ছেলে, আপনি আমার দোলনায় উঠেছেন কেন? আমি পিছনে তাকিয়ে দেখি 5 থেকে 6 বছরের একটি মেয়ে। মেয়েটা দেখতে খুব মিষ্টি। সরি মামুনি, আমার ভুল হয়ে গেছে, আর বসবো না। না না, সরি বললে তো হবে না।
কান ধরে উঠবোস করতে হবে। এরই মধ্যে আন্টি ছাদে এসে উপস্থিত হলো। ছি দিয়া, তুমি তো খুব দুষ্ট হয়ে গেছো। ভাইয়াকে কেউ কি কান ধরায়? ওটা তোমার শুভ্র ভাইয়া। আজ থেকে ভাইয়া বলে ডাকবে, কেমন? ঠিক আছে আম্মু। দিয়া দৌড়ে এসে আমার কোলে উঠল। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এই বুড়ি, ভাইয়ার কাছে কেউ মাপ চায়? আমি তো আমার বুড়িটাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আচ্ছা ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? আমার কথা কি একদিনও মনে পড়েনি? হুম, মনে পড়েছে। তাই তো বিদেশ থেকে সোজা চলে এসেছি তোমার কাছে। বিদেশ থেকে এসেছো? তাহলে তো আমার জন্য খেলনা, চকলেট নিয়ে এসেছো। দাও আমাকে। হুম, মামুনি, নিয়ে এসেছি তো। কিন্তু এখন দেব না। তুমি আগে স্কুল যাও, স্কুল থেকে এসো, তারপর দেব। আচ্ছা ভাইয়া, আমি তাহলে এখন আসি। বাই। আন্টি দিয়াকে নিয়ে স্কুলে দিতে চলে গেল। কিছুক্ষণ পর আমি আঙ্কেলের কাছে গিয়ে দিয়ার খেলনার ব্যাপারে বলতেই আঙ্কেলের ক্রেডিট কার্ডটা আমার হাতে ধরিয়ে দিয়ে, এই নাও, কয় টাকা লাগে এখান থেকে বের করে নিও, আর তোমার জন্য কিছু কাপড় কিনিও। আমার চোখের কোণে কিছু পানি জমে এলো। এতদিন বড়লোকদের খুব ঘৃণা হতো, ভাবতাম বড়লোকের অহংকার হয়, কিন্তু এদের দেখে খুব অবাক হচ্ছি, কারণ এদের মাঝে অহংকার বলতে কিছুই নেই। এভাবে ভালোই চলছে আমাদের দিন। দিয়া সবসময় আমাকে ভাইয়া বলে, আর ছোটখাটো কিছু আবদার করে। আন্টি আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো করেই ভালোবাসে। আমিও তাদেরকে খুব সম্মান করি। এদিকে প্রায় 1 মাস হয়ে গেল, আমিও পুরোপুরিভাবে সুস্থ। আজ সকালে সবাই একসাথে খেতে বসেছি। হঠাৎ করে আঙ্কেল কাশতে কাশতে মাথা ঘুরে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে তাড়াতাড়ি করে আঙ্কেলকে নিয়ে হাসপাতালে এলাম। সাথে আন্টিও এসেছে। আন্টির মুখে অনেক ভয়ের ছাপ, চোখ দুটো চিকচিক করছে, যেন শূন্যতা চারিদিক থেকে আন্টিকে ঘিরে ধরেছে। আমার নিজেরও আঙ্কেলকে নিয়ে অনেক